এই কি অবস্থা সবার? ছোট্ট বন্ধুরা, আসলে তোমরা তো আর ছোট্ট বন্ধু নাই। এতক্ষণ স্লাইড যেটা ওপেন ছিল সেখানে দেখছো মেহেদি ভাইয়ের ছবি ছিল। তো এটাও আরেকটা মেহেদি ভাইয়ের ভার্সন, মেহেদি ভাইয়ের ছোট ভার্সন বলা যায়। তো আমি হচ্ছে তোমাদের মারুফ ভাই। মারুফ ভাইকে তোমরা অনেকেই আজকে হয়তো বা অনেকেই নতুন দেখতেছো, বা যারা গ্রুপে অ্যাক্টিভ ছিলা, গ্রুপে দেখছো যে বাংলা টিমের পক্ষ থেকে আমি মাঝে মাঝেই পোস্ট করে থাকি। সো আমি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে মারুফুর রহমান খান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি, শিক্ষতে জয়েন করছি জাস্ট কিছুদিন আগে। তো তোমরা অনেকেই আমাকে দেখতে পাইছো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি কেমন আছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? আহ, আমার প্রথম ক্লাস তো, আশা করি যে আমার অনেক কিছুই ভুল হইতে পারে বা নতুন কিছু শেখারও সুযোগ থাকতে পারে। তো সেটা আমরা ক্লাসের শেষে বুঝতে পারবো। আহ, তোমরা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা বেশিক্ষণ চ্যাটে আসলে টাইম স্পেন্ড করব না, যেহেতু আমাদের 1.5 ঘন্টার ক্লাস। আর সিকিউ সলভিং, সিকিউ অনেক কিছু পড়াইতে হবে সিকিউ সলভিং যেহেতু। আর এরপরে পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেনে আমি আশা করি সবাই খুব ভালো রেসপন্স করবা। হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাস, এটাই আমার ফার্স্ট ক্লাস আজকে তোমাদের সাথে। অ্যান্ড ইউ গাইজ আর দ্য লাকি চ্যাম্প, যে আমাকে প্রথম পাচ্ছ আর কি। আর আমি সবসময় হচ্ছে বড়দের পড়াইতে খুব পছন্দ করি। কম্পারেটিভলি অন্যান্য টিচাররা বাচ্চাদের পড়াইতে পছন্দ করে, বাট আমি হচ্ছে প্রেফার করি যে বড়দের আহ, পড়াইতে ভাল লাগে আর কি। বিকজ বড়রা অনেক বেশি ইন্টারাক্ট করতে পারে, অনেক ইজিলি হচ্ছে গ্রাফ করতে পারে। তো মেহেদি ভাই হচ্ছে সাময়িক সময়ের জন্য ঢাকার বাইরে আছে। মেহেদি ভাই আগামী সপ্তাহে চলে আসবে। তো মেহেদি ভাই একটা ব্যক্তিগত কারণে ঢাকার বাইরে থাকায় আমি আজকে মেহেদি ভাই রিপ্লেস। সো আই লাভ বাংলা সাবজেক্ট, থ্যাংক ইউ। সো আমরা এখন হচ্ছে আপাতত চ্যাটটা অফ করি। আহ, এরপরে আমরা আবার পোল কোশ্চেনের সময় চ্যাটে ফিরে আসবো। সো একাদশ শ্রেণী বাংলা প্রথম পত্র সলভিং ক্লাস। সলভিং ক্লাসে আমরা ইউজুয়ালি সিকিউ আর হচ্ছে এমসিকিউ এর কিছু ডেমনস্ট্রেশন দেখাই, সেখানে হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করি। সো অ্যাজ ইউজুয়াল আব্দুল্লাহ মেহেদি ভাই, আই ডোন্ট থিঙ্ক যে আমাদের চেহারা খুব বেশি মিল আছে, বাট অনেক মানুষ বলে যে আমাদের চেহারা নাকি অনেক মিল। তো আজকে আমরা যা শিখবো, অপরিচিতা। তোমরা সবাই জানো যে অপরিচিতা গল্পটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত একটা রচনা, যেটার হচ্ছে সিকিউ সলভিং করব আমরা আজকে। আর চটজলদি প্রশ্নের কিছু সমাধান নিয়ে আলোচনা করব, যেখানে তোমরাই পার্টিসিপেট করবা। সেখান থেকে আমরা হচ্ছে কিছু জিনিসপত্র সলভ করার চেষ্টা করব। সো সিকিউ, সিকিউ বিষয়টা সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে যে সিকিউ হোয়াট অ্যাকচুয়ালি সিকিউ রেফার্স। সিকিউ বলতে আমরা কি বুঝি, সিকিউ জিনিসটা কি? সিকিউ হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন। হ্যাঁ, সিকিউ শব্দটা হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন। আমরা অনেকেই ব্যবহার করে থাকি সিকিউ শব্দটা, বাট জানি না যে সিকিউ মানে কি। সো এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর সিকিউ মানে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন। তো আমরা সিকিউ আজকে সলিউশন করার চেষ্টা করব। দুইটা সিকিউ আমরা অপরিচিতার থেকে দেখব, অপরিচিতা গল্পের। আচ্ছা, অনুশীলনী প্রশ্ন উত্তর। এই অনুশীলনী প্রশ্ন উত্তরটা তোমরা জানো যে তোমাদের যে এনসিটিভির বোর্ড বই, সেই বোর্ড বইয়ে যে কোশ্চেনটা দেওয়া থাকে, আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরে চেষ্টা করি সেই প্রশ্নটাকে সমাধান করার। কারণ বোর্ড একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় যে কি টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। তোমাদের সামনে এইচএসসি এক্সাম, তারপরে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট। সো তোমরা কিন্তু এসএসসি পার করে চলে আসছো। সো এখন তোমাদের কিন্তু কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট কোশ্চেন আসবে, বা যেটার মানে ডিফিকাল্টি লেভেলটা থাকবে মিডিয়ামের থেকে একটু বেশি, ইট কুড বি হার্ড। সো আমরা প্রশ্নে চলে যাই, অনুশীলনী প্রশ্ন উত্তর। উদ্দীপক, উদ্দীপকের মধ্যে কি বলা আছে? মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুরবাড়ি যাবে, সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া, দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা জোগাড় করলেন। সো বন্ধক মানে কি? বন্ধক মানে হইতেছে যদি কোনো একটা সম্পদ আমরা কারো কাছে গচ্ছিত রেখে সেটার বিনিময়ে কিছু টাকা নেই, এবং এই চুক্তি করি যে পরবর্তীতে আমি টাকাটা ফেরত দিয়ে দিব আপনাকে, এবং আমার ওই জিনিসটা আমি আপনার কাছ থেকে নিয়ে নিব। এটা জমি হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, যে কোনো প্রকার সম্পদ। এরপরে পণ, পণ শব্দটা আমরা কম বেশি অনেকেই শুনে থাকবো, কিন্তু পণের থেকে আরো বেশি যে শব্দটা আমরা শুনি সেটা হচ্ছে যৌতুক। আমরা এর আগে অনেকবার এই শব্দটা দেখছি যে যৌতুক, যৌতুক শব্দটা মানে কি, যে একটা বিয়ের সময় প্রচলিত যে প্রথা ছিল আমাদের আগে, যে মেয়ের পক্ষ থেকে মেয়ের সাথে কিছু টাকা দেওয়া লাগতো বিয়ের উপলক্ষে, সেটাকেই বলা হয় পণ। সো পণের টাকা জোগাড় করলেন, কিন্তু তাতেও কিছু টাকা ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা, বর পারভেজের বাবা
আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা, সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। সম্পূর্ণ টাকা যদি তাকে না দেওয়া হয় সে ছেলেকে নিয়ে চলে যাবেন, তার কোনো কথা নেই। তারপরে যদি আমরা দেখি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয় সে দরদাম বা কেনাকাটার পণ্য নয়, সে একজন মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। সো সে একটা মানুষকে কখনোই পণ্য সাথে তুলনা করতে দিতে আগ্রহী না। ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরে যাবে বা বাড়ি ফিরবে। তো এখন আমরা প্রশ্নটা দেখি, কি প্রশ্ন আসছে যে শম্ভুনাথ শেখরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন। তো তোমরা অপরিচিতা গল্পের ক্লাসটা করেছো, মেহেদি ভাই ক্লাসটা নিয়েছিল যতটুকু আমার মনে পড়ে। যে তো ওই ক্লাসে যখন তোমরা গল্প পাঠ করছো তখন তোমরা শম্ভুনাথ নামে একটা ক্যারেক্টার, শম্ভুনাথ নামে একটা ক্যারেক্টারের সম্পর্কে তোমরা অনেক দেখছো, দেখছো না? অনেক বেশি দেখছো। এই শম্ভুনাথটা কে? শম্ভুনাথটা হচ্ছে সেই বিখ্যাত মামা যার কথা বারবার ঘুরে ফিরে আসছে অপরিচিতা গল্পে, একটু পরপরই এই মামা এই মামা। কারণ আমরা কি জানি? আমরা জানি যে অপরিচিতা গল্পের যে অনুপম, তার বাবা ছিল না, তার সে মায়ের কাছে বড় হয়েছে এবং মামাই ছিল তার সকল কিছুর গার্জিয়ান বলো বা যাই বলো না কেন, মামা ছাড়া সে দুনিয়াতে কোনো কিছু বোঝে না। সেই শম্ভুনাথ মামা শেখরা, শেখরা শব্দটা আমাদের অনেকের কাছেই একটু ইয়া লাগতে পারে যে শেখরা জিনিসটা কি। তো শেখরা হচ্ছে, এখনো শেখরার প্রচলন আছে। যদি তোমরা কেউ জানো যে স্বর্ণ বা এই টাইপের জিনিস যদি কেউ কিনে থাকো, তাহলে দেখবা যে স্বর্ণের দোকানে একটা লোক হচ্ছে পরখ করে দেখে যেটা আসলেই স্বর্ণ কি স্বর্ণ না। তো সেই ব্যক্তিটা হচ্ছে শেখরা। তো শেখরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন? হ্যাঁ, তো আমরা যদি এইটার অ্যান্সারটা দেখি, শম্ভুনাথ শেখরার হাতে এক জোড়া ইয়ারিং পরখ করতে দিয়েছিল, এক জোড়া ইয়ারিং পরখ করতে দিয়েছিলেন। হ্যাঁ, তো খুবই সহজ প্রশ্ন। তো আমরা সব সময় মনে রাখবো যে আমাদের যে হ্যাঁ, আমাদের যে 1 নাম্বার প্রশ্নটা, ক নাম্বার প্রশ্ন যেটা, স্লাইডটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের যে ক নাম্বার প্রশ্নটা, এই ক নাম্বার প্রশ্নটা আমরা সব সময় চেষ্টা করব যে সবার আগে অ্যান্সার করে ফেলার। এবং যখন আমরা সিকিউ সলিউশন করব বা সিকিউ হচ্ছে আমরা লিখব, তখন আমরা মনে রাখবো যে সব সময় তো আমরা আবার ফিরে আসতেছি ক্লাসে। সরি একটু সাময়িক বিভ্রাটের জন্য। তো ইয়ারিং পরখ করতে দেয়। তো আমরা যেটা বলতেছিলাম যে ক নাম্বার প্রশ্নটা আমরা সবসময় সিকিউ যখন অ্যান্সার করব তখন খেয়াল রাখবো যে যেই সিকিউটা আমরা অ্যান্সার করতেছি সেটা ক এবং খ এই দুইটা প্রশ্ন তো আমরা পারি কিনা। ক নাম্বার প্রশ্নটা 100 পারতেই হবে, কারণ ক নাম্বার প্রশ্ন যদি তুমি না পারো তাহলে একজন এক্সাম যে মূল্যায়ন করে খাতাটা, তোমার যে শিক্ষক, তার ফার্স্ট ইমপ্রেশনেই তুমি হচ্ছে মানে ইয়াতে চলে গেলে যে এই ছেলেটা তো ক নাম্বার পারে না বা এই মেয়েটা তো ক নাম্বার অ্যান্সারই করতে পারে না, সে খ গ কিভাবে অ্যান্সার করবে, রাইট? তো এই জন্য সবসময় মনে রাখবে যে ক নাম্বার প্রশ্নটা আমাদের জন্য অনেক বেশি, অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এই ক নাম্বার প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি আগের ইয়াতে আবার ফিরে যাই যেখানে আমাদের কোশ্চেন ছিল, তো খ নাম্বার প্রশ্নটা, হ্যাঁ, তো খ নাম্বার প্রশ্নটা আমরা এখন দেখি যে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে। খ নাম্বার প্রশ্নে বলছে যে
বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাবা বা বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরিয়া দিয়াছে বলতে কি বোঝানো হয়েছে। তো আমরা যদি গল্পে ফিরে যাই, অনুপমকে কি করা হয়েছিল গল্পের মধ্যে? অনুপমকে বসায়া খাওয়ায়া দাওয়ায়া তারপরে বিবাহের আসর থেকে ওই ইয়ার যে বাবা, কল্যাণীর যে বাবা, সেই কিন্তু বিদায় দিয়ে দিছিল। সো এইখানে এইটাই প্রশ্ন করছে। তো আমরা উত্তর দেখি যে বিয়ের দিনে অনুপমের ব্যক্তিত্বহীনতার পরিচয় পেয়ে শম্ভুনাথ সেনের কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে দেওয়ার মতো অভাবনীয় কাণ্ডে অনেকটা হতবিহ্বল হয়ে পড়ে। হতবিহ্বল মানে কি? হতবিহ্বল মানে হচ্ছে যে মানে সে আর কোনো কিছু ভাবতে পারতেছে না, যে মানে এতটাই চমকে গেছে যে তার আর বলার কিছু নেই। হয়ে অনুপম এ কথা বলেছে। হ্যাঁ, যে অনুপম কোনোভাবে মেনেই নিতে পারে নাই যে আজকে তার বিয়েটা হবে না। কারণ সে প্রথম থেকেই দেখছে যে কল্যাণীর বাবা তাদের সাথে খুব ভালো আচরণ করছে, সব পণের টাকা সবকিছু এভরিথিং রেডি রাখছে, গহনা টহনা সব রেডি রাখছে। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটছিল আমরা জানি যে শেখরাকে দিয়ে যখন পরখ করানো হয়, তখন যখন অনুপমের মামা খুব বাজেভাবে রিয়্যাক্ট করে যে হ্যাঁ আপনারা এইগুলা কম দিচ্ছেন ভাই, তখন আর বিয়েটা হয় না। তো তখন অনুপম হতবিহ্বল হয়ে পড়ে। তো অনুপমের বিয়ের লগ্ন উপস্থিত হলে তার লোভী মামা কল্যাণীর বাবার আস্থা না রেখে বিয়ের আগেই সমস্ত গহনা শেখরা দিয়ে পরখ করাতে চান। এই মাত্র আমি যেটা বললাম যে কি করছে, যে বিয়ের কোনো কিছুর হিসাব নাই, সে আগে হচ্ছে এই শেখরা দিয়ে পরখ করে দেন। কারণ হচ্ছে তার মানে ইয়া করতে হবে যে আমি কি ঠিকঠাক পাইলাম কিনা, সবকিছু আগে বুঝে নিতে হবে। মেয়েটে দূরে থাক, বিয়েটে দূরে থাক, আমি আমার পণের জিনিসপত্র পাইছি কিনা, এটা হচ্ছে আমার মূল কনসার্ন আর কি। কার এটা? অনুপমের মামার। তো আর এই সময় অনুপম কোনো প্রতিবাদ না করায় শম্ভুনাথ অপমানিত বোধ করেন এবং কন্যাদানে অসম্মতি জ্ঞাপন করেন। এরকম ঘটনা সচরাচর লক্ষ্য করা যায় না। এরূপ পরিস্থিতিতে শম্ভুনাথ সেন কর্তৃক অনুপমের অপমানের দিকটিকে বুঝাতেই প্রশ্নোক্ত উক্তিটির উল্লেখ করা হয়েছে। তো উক্তিটা কি ছিল? উক্তিটা ছিল যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরিয়া দিয়াছে। এই উক্তিটার যথার্থটা এটাই যে সে হতবিহ্বল হয়ে পড়ল, কারণ সে ভাবতেই পারে নাই যে এই ঘটনাটা হবে, এবং এই জন্যই তার এই প্রতিক্রিয়া। আমি হয়তোবা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো গ নাম্বার প্রশ্নে যদি আমরা যাই, অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা করো। সবসময় আমরা মনে রাখবো যে গ নাম্বার প্রশ্নে আমরা এই ধরনের প্রশ্ন পাই যেখানে হচ্ছে বৈপরীত্য, বৈসাদৃশ্য অথবা সাদৃশ্য এবং কি কি দিক মিল আছে, এই ধরনের তুলনামূলক ব্যাখ্যা আমরা ইউজুয়ালি পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা যখন অ্যান্সার করব, আমরা সবসময় মনে রাখবো যে গল্পের সাথে উদ্দীপকের একটা যোগ সংযোগ ঘটানোই হচ্ছে আমাদের এই গ নাম্বারের মূল লক্ষ্য থাকবে। ঠিক আছে, আমি আবার বলতেছি যে গল্পের সাথে এই যে উদ্দীপকটা আমরা দেখছি এর আগে, এই উদ্দীপকের যোগ সংযোগটা ঘটানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা প্রশ্ন যদি যাই, অপরিচিতা গল্পের অনুপমের মাঝে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উদ্দীপকের পারভেজের মতো চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায় না। আমরা বুঝতে পারছি তার কারণ কি। পারভেজ কি বলছে যে আমি লাবণীকে না নিয়ে যাব না, আর সেখানে অনুপম কি করেছিল? অনুপম কিন্তু মামার আদেশের বাইরে সে যাইতেই পারে না এবং কোনো কথাও বলতে পারে না। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে দেই যে গ নাম্বার প্রশ্ন যখন অ্যান্সার করবা, তখন অবশ্যই এই দুইটা ক্যারেক্টার অনুপম গল্পে কি করেছে এবং পারভেজ উদ্দীপক অনুসারে কি করেছে, এই দুইটা জিনিসকে কিন্তু কখনোই তোমরা মিক্স করে ফেলো না। হ্যাঁ, দুইটা জিনিসকে আলাদাভাবে উপস্থাপন করতে হবে, তারপরে এটার একটা তুলনামূলক বিশ্লেষণে যাইতে হবে। তো আমরা প্রশ্নটা আবার দেখি, উত্তরটা আবার দেখি। অপরিচিতা গল্পে দেখা যায় অনুপমের বাবা মারা যাওয়ার পরপরই মামা তার পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করেন। অনুপমের বিয়ের আসরে তার মামা কল্যাণীর বাবার দেওয়া গহনা পরীক্ষার মাধ্যমে
যে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করেন, অনুপম তার কোনো প্রতিবাদ করে না। এমনকি শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দিলেও সে নীরব থাকে। এই যে শম্ভুনাথ সেন, আমি একটু ভুল বলেছিলাম তোমাদেরকে, যে শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর বাবা। তো উদ্দীপকে পারভেজের বাবা হারুন মিয়াকে একজন যৌতুক লোভী ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে। যৌতুক লোভী বলতে কি বোঝানো হয়েছে এখানে? যৌতুক লোভী মানে হচ্ছে যে সে কোনোভাবে যৌতুক ছাড়া এই বিয়েতে রাজি না। তো তার মানে তার মূল বক্তব্যটাই হচ্ছে যে যৌতুক দিতে হবে, তাছাড়া আমি কোনোভাবেই আমার ছেলে দিব না। তো তিনি সামান্য টাকার জন্য ছেলেকে নিয়ে বিয়ের আসর থেকে চলে যাবার হুমকি দেন। বিষয়টি পারভেজ জানতে পারলে বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় সে যেহেতু পণ্য কিনতে আসেনি, তাই ফিরতে হলে লাবণীকে বিয়ে করেই বাড়ি ফিরবে। এই যে কথাটা বলেছে লাবণীকে বিয়ে করেই বাড়ি ফিরবে, আমরা এইখানেই দেখব যে উদ্দীপকের অংশটার সাথে আমাদের গল্পের কি কি বৈসাদৃশ্য আছে। পারভেজের দৃঢ় মানসিকতার পরিচয় পাওয়া যায়, কিন্তু আলোচ্য গল্পের অনুপম তার মামার অন্যায় সিদ্ধান্ত অমান্য করে কল্যাণীকে বিয়ে করার মতো সৎ সাহস দেখাতে পারেনি। এই দিক থেকে উভয়ের চরিত্রে আমরা বৈপরীত্য লক্ষ্য করি বা বৈপরীত্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো এই যে আমরা গ নাম্বার প্রশ্নটা দেখলাম, এই গ নাম্বার প্রশ্নটার মধ্যে কিন্তু আমরা প্রথমে নিয়ে আসছি হচ্ছে অপরিচিতা গল্পে দেখা যায়, এই যে আমরা যদি একটু মার্ক করে তোমাদেরকে দেখাই যে অপরিচিতা গল্পের এই যে এই অংশটুকুতে, এইটুকুতে আমরা দেখিয়েছি কি অপরিচিতা গল্পে অনুপমের ঘটনাটা কি হয়েছে বা অনুপমের সাথে কি ঘটনা ঘটছে, এবং ঠিক তার পরেরটাতেই, ঠিক তার পরের স্লাইডেই আমরা দেখি যে উদ্দীপকের পারভেজ, এই যে উদ্দীপকের পারভেজ, এই উদ্দীপকের পারভেজ কি কি করছে, এবং শেষ মুহূর্তে গিয়ে আমরা কি করি যে এই এই শেষ মুহূর্তে গিয়ে আমরা উদ্দীপকের পারভেজ আর অনুপমের একটা তুলনামূলক বিশ্লেষণ বা বৈসাদৃশ্য গুলোকে তুলে ধরি। তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখি। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে যে অনুপমের মামা ও হারুন মিয়ার মধ্যে মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হয়, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। চমৎকার একটা প্রশ্ন। আমরা মনে রাখবো যে ঘ নাম্বার প্রশ্নতে সাধারণত কি থাকে? সাধারণত একটা উক্তি থাকে, সাধারণত একটা তুলনামূলক বিশ্লেষণ ধর্মী মন্তব্য থাকে, যেটার যথার্থতা বিশ্লেষণ করতে বলা হয় বা যথার্থতা ব্যাখ্যা করতে বলা হয়। সো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা আলোচনা করব। তো প্রশ্নটা আবার আমরা পড়ি যে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হয়, মন্তব্যটির যথার্থতা আমরা দেখব। আচ্ছা, অপরিচিতা গল্পে যৌতুক প্রথার কারণে নারীদের অপমানের দিকটি লক্ষ্য করা যায়। সব সময় মনে রাখবো আমরা যে ঘ নাম্বার প্রশ্ন এবং গ নাম্বার প্রশ্ন লিখতে গেলে যে প্রথম যে লাইনটা, এই লাইনটাতে এই প্রশ্নের মূল বক্তব্যটা কি, এই প্রশ্নের মূল বক্তব্যটা কি সেটা আমরা ফোকাস করার চেষ্টা করব সব সময়। তার কারণ হচ্ছে তুমি যদি প্রশ্নের শুরুতেই বলে দাও যে প্রশ্নটা আসলে কোন ধর্মী বা কোন জায়গাটাতে ফোকাস করছে, তাহলে হচ্ছে তুমি নিজেও পরবর্তীতে গুছিয়ে লিখতে পারবা, এবং যেই ব্যক্তি তোমার খাতাটাকে অবজার্ভ করবে সে প্রথমেই তার একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে যে হ্যাঁ, এই খাতাটার মধ্যে অবভিয়াসলি একটা জেনুইন অ্যান্সার আছে, বিকজ সে মূল জিনিসটা জানে। সো মূল জিনিসটা এখানে কি? মূল জিনিসটা হইতেছে যে যৌতুক প্রথার কারণে নারীদের অপমানের দিকটি। এই যে যৌতুক প্রথা আমাদের দেশে প্রচলিত এখনো আছে, এক সময় অনেক বেশি ছিল, এখন দিনকে দিন এটা কমতেছে, কারণ সরকার থেকে শুরু করে জনগণ বা শিক্ষার দিক থেকে বলো বা সামাজিক উন্নয়নের দিক থেকে বলো, সব দিক থেকে আমাদের কম বেশি এখন আমরা অনেক বেশি অ্যাডভান্স হইতেছি, অনেক বেশি মডার্ন হইতেছি। নারীরা এখন কর্মক্ষেত্রে অনেক বেশি সক্ষম। আমরা সব জায়গায় দেখতে পাই যে নারীদের উন্নয়ন, এবং আমাদের সকল স্তরেই এখন নারীরা সমভাবে কিন্তু পুরুষদের পাশাপাশি কাজ করে। তো এই জন্য দেখা যাচ্ছে যৌতুক প্রথাটা
এখন তুলনামূলক কমলেও আমাদের যে গ্রাম অঞ্চল আছে বাংলাদেশের, এতগুলা জেলার যে গ্রাম আছে সেই গ্রামগুলোতে যদি আমরা যাই তাহলে আমরা এখনো দেখব যে বাল্যবিবাহ, যৌতুক প্রথা বা হচ্ছে নারীদেরকে যে সমাজে একদম নিম্ন স্তরে দেখা হয়, এই জিনিসগুলো এখনো বিদ্যমান আছে। তো আমরা আবার ইয়েতে ফিরে যাই। অপরিচিতা গল্পে অনুপমের মামার মধ্যে যৌতুক লোভী মনোভাব লক্ষ্য করা যায়। তিনি অনুপমের বিয়েতে কল্যাণীর বাবার কাছে অর্থ ও গহনা যৌতুক হিসাবে, সে অর্থ আর গহনা যৌতুক হিসাবে দাবি করেন। কি দাবি করেন? অর্থ আর গহনা যৌতুক হিসাবে দাবি করেন। কল্যাণীর বাবা অনুপমের মামার সব কথা মেনে নেন। বিয়ের দিন অনুপমের মামা মেয়ের বাবা খাঁটি গহনা দিয়েছেন কিনা তা পরীক্ষা করার জন্য শেখরাজকে সঙ্গে নিয়ে আসেন। এতে কল্যাণীর বাবা অপমানিত হন এবং অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে দিতে অস্বীকৃতি জানান। অস্বীকৃতি মানে কি? অস্বীকৃতি মানে হচ্ছে সে ডিক্লাইন করে যে না, আমি দিব না। আচ্ছা, এরপর কি বলছে? যে এবং মেয়েকে শিক্ষার ব্রত গ্রহণ করে। এই যে একটা শব্দ আমরা দেখলাম ব্রত, এই ব্রত শব্দটার অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট। ব্রত গ্রহণ করেন, ব্রত শব্দটার অর্থ হচ্ছে যে সে ডিটারমাইন্ড, আই মিন সে তার লক্ষ্যটাকে স্থির করছে যে সে ব্রত কিসের বিষয়ে? মেয়ের শিক্ষা গ্রহণ করার ব্যাপারে, যে আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমি এখন থেকে এইটা আমার সিদ্ধান্ত, আমি এইটাতেই স্ট্রিক্ট থাকবো যে আমি মেয়েকে শিক্ষা গ্রহণ করাবো। এই বিয়ে সংক্রান্ত জটিলতায় আমি আর মেয়েকে নিয়ে যেতে চাই না। উদ্দীপকে দেখা যায় লতিফ মিয়া, উদ্দীপকে আমরা কি কাকে পাইছি? উদ্দীপকে আমরা পাইছি লতিফ মিয়াকে। এই লতিফ মিয়া মা মরা মেয়ে লাবণীর সুখের জন্য শেষ সম্বল, তার শেষ সম্বল কি ছিল? আবাদের জমি, আবাদের জমিটুকু বন্ধক রেখে, বন্ধক সম্পর্কে বলছি এর আগেও, যৌতুকের টাকা জোগাড়ের চেষ্টা করেন, কিন্তু সামান্য কিছু টাকা বাকি থাকায় হারুন মিয়া ছেলের বিয়েতে অস্বীকৃতি জানান। এতে হারুন মিয়ার হীন মানসিকতার পরিচয় পাওয়া যায়, যা অপরিচিতা গল্পের অনুপমের মামার মাঝেও বিদ্যমান। আর তাদের কারণে দুর্ভোগের শিকার হতে হয় উদ্দীপকের লাবণী ও অপরিচিতা গল্পের কল্যাণীকে। উদ্দীপকের লাবণী আর অপরিচিতা গল্পের কল্যাণী, এই দুইটা জিনিস আমরা একসাথে তুলনামূলক বিশ্লেষণ করলাম, জাস্ট দুইটা জিনিস দেখলাম। এখন আমরা কি করব? এখন দেখব যে উদ্দীপক ও অপরিচিতা গল্পে কোন সব দিক থেকে আমরা লিখলে আমরা এই উক্তিটার যথার্থতা বিশ্লেষণ করতে পারবো। সো উদ্দীপকে ও অপরিচিতা গল্পে যৌতুক প্রথার কারণে যেভাবে লাবণী ও কল্যাণীকে অপমানিত হতে হয়েছে, আমাদের সমাজে আজও সে বাস্তবতা বিদ্যমান। একটু আগে আমি বলছি যে আমাদের সমাজে এখনো এই বাস্তবতাটা বিদ্যমান। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে অবমূল্যায়ন করা হয় বলেই আজও সমাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকে আছে যৌতুক। সো এই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকে থাকার বিষয়টা কিভাবে আমরা বুঝবো যে প্রত্যক্ষ আর পরোক্ষ? এই প্রত্যক্ষ আর পরোক্ষ বিষয়টা হচ্ছে যে এখন আমাদেরকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে কোনো কোনো বিয়েতে আমরা দেখি যে সরাসরি ছেলেপক্ষ গিয়ে বলতেছে যে আমাদেরকে মোটরসাইকেল দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে। সিনেমা টিনেমায় আমরা আগে দেখতাম যে ছেলেকে একটা সাইকেল দিতে হবে, একটা ছাতা দিতে হবে, ঘটককে এইকে এই সেই। তো এটাকে বলে প্রত্যক্ষ, সরাসরি। আর পরোক্ষ কি? পরোক্ষ হচ্ছে বর্তমানে এই পরোক্ষ যৌতুকের প্র্যাকটিসটা অনেক বেশি হইতেছে। কিভাবে? যে ভাই বিয়ে হবে, ঠিক আছে, আপনার মেয়ে তো আমাদের বাড়িতে আসবে সংসার করতে, তা তার সংসারে তো কিছু জিনিসপত্র লাগেই, বুঝেনি তো। তো তখন কি দিতে হবে? এই যে আসবাবপত্র দিতে হবে, খাট দিতে হবে, বিছানা দিতে হবে, আলমারি দিতে হবে, হ্যান ত্যান। এই যে ব্যাপারগুলা, এটাও কিন্তু যৌতুকের অংশ। আমরা এখন খেয়াল করলে দেখি যে প্রায় প্রত্যেকটা বিয়েতেই মেয়ের সাথে কিছু একটা দিয়ে দিতে হবে ছেলের বাড়িতে। এই যে কিছু একটা দিয়ে দেওয়া, এই যে উপহার সামগ্রী বা উপঢৌকন বা যাই বলা হোক না কেন, এইটাকেই বলা হইতেছে যে পরোক্ষভাবে টিকে থাকা যৌতুক প্রথার কুৎসিত প্রথা। কি কুৎসিত প্রথা এখনো আমাদের সমাজে বিদ্যমান। আর এর ফলে অনেক সময় বিয়ে ভেঙে যায়, কিংবা বিয়ের পর মেয়েদের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। অর্থলোভী মানুষের অমানবিক আচরণের বলি হয়
অধিকার বঞ্চিত নারীরা। কারা? অধিকার বঞ্চিত নারীরা। এক্ষেত্রে উদ্দীপকের হারুন মিয়া ও অপরিচিতা গল্পের অনুপমের মামার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীর মতো মেয়েরা অপমানের শিকার হয়। সো এইভাবে আমরা প্রমাণ করব যে আমাদের এই মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, তো আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আসলে আমরা অনুশীলনী প্রশ্নে যেই রকম ধরনের প্রশ্ন আসে সেই একই ধাঁচের আরেকটা প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করি, যেটাতে হচ্ছে মানে কম বেশি বোর্ড বা হচ্ছে বিভিন্ন ক্যাডেট কলেজ, স্কুল কলেজে যেই ধরনের প্রশ্ন আসে সেই টাইপের একটা প্রশ্ন আমরা তোমাদের জন্য সব সময় চেষ্টা করি তৈরি করার। তো আমরা যদি দেখি এই প্রশ্নের উদ্দীপকটা বেশ বড় উদ্দীপক। তো প্রথমেই উদ্দীপক এত বড় দেখে ভয় পাওয়া যাবে না, কারণ উদ্দীপক যত বড় হবে মনে রাখবে এটা তোমার জন্য তত ভালো। তার কারণ কি? কারণ উদ্দীপক যদি বড় হয় তাহলে গ এবং ঘ নাম্বার প্রশ্নের প্রচুর রিসোর্স তুমি বিল্ড আপ করতে পারবে উদ্দীপক থেকে। কারণ উদ্দীপকে তুমি 2টা লাইন পাইছো, তুমি সেটা কি করতে পারবে? 4টা লাইনে কনভার্ট করতে পারবা। তুমি অনুশীলনী পড়ছো, সো অনুশীলনীতে যেই গল্পটা তুমি পড়ছো সেই গল্পের যেই চরিত্রগুলা তোমার মাথার মধ্যে আছে ঠিক সিমিলার কাইন্ড অফ অথবা ডিফারেন্ট কাইন্ড অফ চরিত্র উদ্দীপকে আছে। সো তোমার কাজ কি? উদ্দীপকের এই চরিত্রটাকে আইডেন্টিফাই করা ওই গল্পের সাথে, এবং তার সাথে যদি সাদৃশ্য চাই সাদৃশ্য দেখানো, বৈসাদৃশ্য চাইলে বৈসাদৃশ্য দেখানো, তুলনামূলক বিশ্লেষণ চাইলে সেটা, যথার্থতা প্রমাণ করলে সেটা, বাট মূল জিনিস কিন্তু একই। সো আমরা উদ্দীপকে চলে যাই। লিটনশীল আর চন্দনা একে অপরের ভালো বন্ধু। মনে রাখবো একে অপরের ভালো বন্ধু। ছাত্র জীবন থেকে তাদের মাঝে বেশ সখ্য আর জানাশোনা, উভয়ই উচ্চ শিক্ষিত। চন্দনা MA পাস করে স্বল্প বেতনের একটা চাকরি করে। স্বল্প বেতনের জন্য মা বাবাকে সাথে নিয়ে শহরতলিতে একটা পুরনো ভাড়া বাসায় বাস করে। তার যাপিত জীবন আভিজাত্যের নয়, নিম্ন মধ্যবিত্তের। এটা মনে রাখবো যে তার যাপিত জীবন কিসের? আভিজাত্যের নয়, বরং নিম্ন মধ্যবিত্তের। হ্যাঁ, তো এরপরে কি বলছে যে লিটনশীল সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা বিক্রমশীলের কাছে চন্দনাকে বিয়ে করার কথা জানালে বাবা বিক্রমশীল মেয়েকে এবং মেয়ের পরিবারকে দেখতে চান। তো খুবই প্লেন অ্যান্ড সিম্পল, লিটন আর চন্দনা দুজন খুব ভালো বন্ধু, একসাথে হয়তো পড়াশোনা করছে, MA পাস করছে। তার পরবর্তীতে লিটন কি করে? তার বাবার নাম হচ্ছে বিক্রমশীল। তো বিক্রমশীলকে কি 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 বলে যে আমি মানে এই মেয়েকে বিয়ে করতে চাই। তো বিক্রমশীল খুব স্বাভাবিকভাবে বলে যে আমি মানে মেয়ে এবং মেয়ের পরিবারকে দেখতে চাই। মেয়ের পারিবারিক অবস্থা দেখে ফিরে এসে বাবা গম্ভীর স্বরে বলেন, গম্ভীর স্বরে কি বলেন? মেয়েকে দেখতে সুন্দর, তবে এ বিয়ে হবে না। মেয়েকে দেখতে সুন্দর, তবে এই বিয়ে হবে না। কেন এই বিয়ে হবে না? তার কারণ হচ্ছে বাবার এরূপ মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি লিটনশীল, কারণ বাল্যকাল থেকেই সে তার বাবার কথার অবাধ্য হয়নি কখনো। তার মানে আমরা যদি এইখানে এই শব্দটাকে ফোকাস করি যে অবাধ্য হয়নি কখনো, তার মানে আমরা দেখতে পাই কি অনুপম তার মামার কথার অবাধ্য হয়নি, আর লিটনশীল তার বাবার কথার অবাধ্য হয়নি। সো আমরা কিন্তু মিলটা পেয়ে গেলাম যে আমাদের কোন ক্যারেক্টারের সাথে এখানে লিটনশীলের মিল আছে। আবার একইভাবে লিটনশীলের বাবার সাথে কার মিল আছে? তাহলে ওই যে অনুপমের সেই দুষ্টু মামাটার। আমরা প্রশ্নে যাই। প্রশ্ন আসছে যে বিনু দাদা অনুপমের কেমন ভাই? খুবই চমৎকার একটা প্রশ্ন। তো বিনু দাদা অনুপমের পিসতুত ভাই। এখন পিসতুত, এই যে একটা শব্দ আমাদের সামনে আসলো, খুবই চমৎকার একটা সুন্দর একটা শব্দ, পিসতুত। পিসতুত শব্দটার সাথে কি আমরা পরিচিত? অবশ্যই তোমরা অনেকেই পিসতুত শব্দটার সাথে পরিচিত, তবে অনেকেই পরিচিত না। তাদের জন্য আমি বলে দিতেছি যে পিসতুত বা পিসি, পিসি মানে হচ্ছে আমরা যাদেরকে বলি ফুপু। সো পিসতুত ভাই মানে হচ্ছে ফুফাতো ভাই। ঠিক আছে, তো পিসতুত ভাই মানে কি?
ফুফাতো ভাই। তো মাসি পিসি গল্পটা আমরা দেখছি না, মাসি পিসি গল্পের মধ্যে সবাই আমরা কম বেশি পিসি বা পিসতুতো শব্দটার সাথে পরিচিত। তো বিনু দাদা হচ্ছে অনুপমের পিসতুতো ভাই। বিনু দাদা সম্পর্কে আমরা কি জানি? বিনু দাদা হচ্ছে মেয়েকে দেখতে গেছিল, এবং বিনু দাদা হচ্ছে খুবই গম্ভীর একজন মানুষ, যে হচ্ছে চমৎকার শব্দটাও চমৎকার বলে না, সে বলে চলনসই, এই টাইপের মানুষ আর কি বিনু দাদা। তো এখন আমরা যদি খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে, যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। হ্যাঁ, এখানে গুরুতর হবে। সো মেয়ের থেকে বা মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, ব্যাখ্যা করো। তো বিয়েতে কল্যাণীর যোগ্যতার চেয়ে তার পিতা শম্ভুনাথ কি পরিমাণ পণ দিতে সক্ষম অনুপমের মামার কাছে সেটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এই যে শম্ভুনাথের কথা বলছে, শম্ভুনাথকে, শম্ভুনাথ হচ্ছে কল্যাণীর বাবা। তো কল্যাণীর বাবার কাছে কি পরিমাণ পণ সে আদায় করতে পারবে কল্যাণীর বাবার থেকে, সেটাই হইতেছে কল্যাণীর যোগ্যতার চেয়ে বেশি বড় ছিল বা বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। হ্যাঁ, হরিশ অনুপমের মামার কাছে অনুপমের জন্য পাত্রীর সন্ধান দেয়। এবার এই হরিশটাকে, হরিশ সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে জানি যে হরিশ হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে খুব মানে মাতিয়ে রাখতে পারে, খুব রসিক একজন ব্যক্তি, যে হচ্ছে অনুপমকে একদম উতলা করে দিয়েছিল এই কল্যাণী সম্পর্কে বলতে বলতে। সো এই হরিশ অনুপমের মামার কাছে অনুপমের জন্য পাত্রীর সন্ধান দেয়। তো এই পাত্রীর সন্ধান কে দেয়? হরিশ। তো প্রশ্ন আসতে পারে যে অনুপমের এই পাত্রীর সন্ধান কে দিয়েছে, এমসিকিউর জন্য আসতেই পারে, তো উত্তর হবে সেক্ষেত্রে হরিশ। তো পাত্রীর কথা জানার চেয়ে মামার কাছে পাত্রীর বাবার বিষয় সম্পত্তির ব্যাপারে জানার বেশি আগ্রহ দেখা যায়। রূপ বা গুণ নয়, বরং তার বাবার আর্থিক সক্ষমতার মানদণ্ডে পাত্রীর যোগ্যতা যাচাই করে অনুপমের মামা। আলোচ্য উক্তিতে অনুপমের মামার যৌতুক লিপ্সার দিকটি উন্মোচিত হয়েছে। তো আমরা যদি প্রশ্ন দেখি যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর কেন, তার কারণ হচ্ছে মামা সবসময়ই হচ্ছে অর্থলোভী, এবং মামা হচ্ছে যৌতুক লোভী। সে মেয়ে কেমন, মেয়ে কি করে, মেয়ের কি গুণ আছে না আছে সেগুলা নিয়ে কোনোভাবেই চিন্তিত না, রেদার তার কাছে মেয়ের টাকা বাবা ঠিকঠাক মতো পণ দিতে পারবে কিনা, এটাই হচ্ছে তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সব কারণ উল্লেখ করেই আমরা মন্তব্যটা ব্যাখ্যা করব। আচ্ছা, তো আমরা গ নাম্বার প্রশ্নটাতে যাই। গ নাম্বার প্রশ্ন কি বলছে, যে উপরের উদ্দীপকে অপরিচিতা গল্পের কোন বক্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে বিচার করো। তাইলে আমরা আবার একটু উদ্দীপকে যাই, যে এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকে অপরিচিতা গল্পের কোন বক্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তার মানে আমাদের মূল বিষয়টা কি, যে কোন বক্তব্য, এই অপরিচিতা গল্পের যে একটা বক্তব্যের কথা বলছে, এই যে বক্তব্য, এই বক্তব্যটা কোনটা সেটাকে ফোকাস করে আমরা এইটার অ্যান্সারটা দিব। তো আমরা দেখি। আচ্ছা, উদ্দীপকে অপরিচিতা গল্পের উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও বাঙালি যুবকের ব্যক্তিত্বহীনতা ও পরিবারের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো এই যে এইখানে যে একটা চমৎকার লাইন আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটাই কিন্তু আসলে তোমার এই গ নাম্বার প্রশ্নের মূল বেইজ। বেইজ মানে কি? ভিত্তি। তো একটা গাছের যেরকম গোড়া বা ভিত্তি ঠিক না থাকলে গাছের মগডাল প্রসারিত হইতে পারে না, ঠিক একইভাবে যদি তোমার গ নাম্বার এবং ঘ নাম্বারের প্রথম স্টার্টিং এর প্রথম এক দুই লাইন বা প্রথম লাইনটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু তুমি বাকি অংশ ঠিকঠাক মতো লিখতে পারবে না। তো এই জন্য খেয়াল করো যে কি বলছে, উদ্দীপকে অপরিচিতা গল্পের উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও বাঙালি যুবকের ব্যক্তিত্বহীনতা। তো তার মানে অনুপম কিন্তু উচ্চ শিক্ষিত, অনুপম কিন্তু পড়াশোনা শেষ করছে, তার কিন্তু বোধ বুদ্ধি আছে এবং বিচার বিশ্লেষণের ক্ষমতা আছে, তারপরেও তাকে বলা হয়েছে ব্যক্তিত্বহীন ও পরিবারের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারা একজন ব্যক্তি। বুঝতে পারছি আমরা? এইটাই আমরা পরবর্তীতে বিশ্লেষণ করার চেষ্টা করব। অপরিচিতা গল্পের কথক অনুপম। অপরিচিতা গল্পের কথক কে? অনুপম। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো
যে অপরিচিতা গল্পের কথককে, অনেক সময় প্রশ্ন আসে, অপরিচিতা গল্পটা কিন্তু অনুপমের বর্ণনা, যে অনুপমের সাথে কি হয়েছে বা অপরিচিতা গল্পটা আসলে কি। 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধকালীন সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন করেও ব্যক্তিত্বহীন পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। কার কাছে সে পুতুল? পরিবারের কাছে। আর পরিবারটাকে? তার মামা। তরুণ বয়সেও সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু। বিয়েতে তার উপস্থিতিতে যখন যৌতুক প্রদান সংক্রান্ত অবমাননাকর কারণে কন্যাপক্ষ বিয়ে ভেঙে দেয়, তখন পুরো ঘটনাটিতে তার উপস্থিতি ছিল জড়বস্তুর মতো। আমরা জানি যে জড়বস্তু কি। জড়বস্তু হচ্ছে বিভিন্ন জিনিস যারা হচ্ছে, যাদের মধ্যে কোনো প্রাণ নাই, চুপচাপ একটা জায়গায় দাঁড়ায় থাকে। তো সে এই জড়বস্তুর মতোই আচরণ করছে। তো মামা এবং মায়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে পুরো ঘটনার যে কোনো ভূমিকাই রাখতে পারেনি। তাহলে ভূমিকা কে রাখতে পারেনি? অনুপম। এই যে মানে হচ্ছে অনুপম। আচ্ছা, উদ্দীপকেও আমরা উচ্চশিক্ষিত, আত্মনির্ভরশীল লিটন শীলের ব্যক্তিত্বহীনতার পরিচয় পাই। লিটন শীল ও চন্দনার মধ্যে দীর্ঘদিনের জানাশোনা ও ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও লিটনের বাবা যখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের চন্দনাকে পুত্রবধূ বানাতে অস্বীকৃতি জানায়, লিটন তখন বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে নেয়। তো এই যে বললো যে লিটন বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে নেয়, আমরা কি দেখছি? অনুপম ঠিক একইভাবে লিটনের মতোই বাধ্য ছেলের মতো বাবার জায়গায় মামার কথা মেনে নেয়। কেননা বাল্যকাল থেকেই সে কখনো বাবার কথার অবাধ্য হয়নি। তাই সুন্দরী ও চাকরিজীবী হওয়া সত্ত্বেও চন্দনা লিটনের বধূ হয় না। বুঝতে পারছি আমরা? তো এই গেল হচ্ছে আমাদের উদ্দীপকের আলোচনা। উদ্দীপকে আমরা কি বলছি? উদ্দীপকের আলোচনাটা এইখান থেকে আমরা উদ্দীপকের আলোচনাটা করলাম এই পর্যন্ত। তো এরপরে যেটা হবে, আমরা দেখব যে অপরিচিতা গল্পে কোন কোন অংশ এই লিটনের সাথে, উদ্দীপকের এই লিটনের সাথে আমরা আলোচনা করব। মানে অপরিচিতা গল্পের অনুপমের মাঝে উদ্দীপকের লিটন শীলের মতোই ব্যক্তিত্বহীনতা, এই শব্দটা বারবার আসতেছে। সো এই শব্দটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ব্যক্তিত্বহীনতা দেখতে পাই। মামার অন্যায় আচরণে সে বাধা দিতে পারেনি। মামার অন্যায় আচরণে সে বাধা দিতে পারেনি। আর লিটন শীল কি করে? বাবার যে অন্যায় আচরণ সেটাতে বাধা দিতে পারেনি। হবু শ্বশুরকে সে নীরব দর্শকের মতো অপমানিত হতে দেখেছে। ঠিক একইভাবে শম্ভুনাথ সেনকে অপমানিত হতে দেখছিল অনুপম কিছুই করা ছিল না। উক্ত ঘটনায় নিজের মতামত দেওয়া, পছন্দকে মূল্যায়ন করা কিংবা ব্যক্তিত্বের পরিচয় দিয়ে ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান নেওয়া কোনোটাই তার পক্ষে সম্ভব হয়নি। তাই বলা যায় যে উদ্দীপকের অপরিচিতা গল্পের উচ্চশিক্ষিত বাঙালি যুবকের ব্যক্তিত্বহীনতা ও পরিবারের গণ্ডি থেকে বাইরে বেরিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো এই যে যেই পয়েন্টগুলো আমি, যে শব্দগুলো আমি মার্ক করে করে রাখি প্রত্যেকটা স্লাইডেই, সবসময় মনে রাখবা যে এই যে কিছু কিছু কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডসগুলো হচ্ছে তোমার বাংলার নাম্বার ক্যারি করবে বেশি। কারণ যখন তুমি একটা প্রশ্ন অ্যান্সার করবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে বাকিরা কিভাবে ওই প্রশ্নটা অ্যান্সার করতেছে। সো তোমার স্ক্রিপ্টটা যাতে বাকিদের থেকে একটু ডিফারেন্ট হয়, বাকিরা যে এই গতানুগতিক শব্দ ব্যবহার করতেছে, তুমি চেষ্টা করবা যে ওই সমার্থক শব্দ কিন্তু একটু ভিন্ন ধারায়, একটু ভিন্ন ধাঁচের সমার্থক শব্দ অন্য শব্দ দিয়ে রিপ্লেস করা যায় কিনা, বা হচ্ছে যে কি ওয়ার্ড, যেরকম ব্যক্তিত্বহীনতা, ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান, পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে হতে না পারা, এখানে একটা শব্দ আছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারার। এই যে এই ব্যাপারগুলোকে একটু ফোকাস করলেই কিন্তু তোমার সিকিউতে খুব ইজিলি অনেক বেশি নাম্বার চলে আসবে। আর আমাদের মধ্যে একটা খুব বাজে টেন্ডেন্সি আছে যে আমরা মনে করি যে সিকিউ, এটা পড়ার কি আছে, এটা লেখার কি আছে, এটা তো বানায় লিখবো। ভাই, বানায় লিখলে কখনোই তুমি সিকিউতে ভালো নাম্বার পাবা না। তার কারণ কি? কারণ হচ্ছে সিকিউ কোশ্চেনটাই এমন ভাবে সেট করা হয় যেটা অবশ্যই তোমার গল্পে এবং উদ্দীপকে সাথে কোনো না কোনো ভাবে লিঙ্কড। তো
তো তুমি যদি ইউটোপিয়ান আকাশ থেকে কিছু একটা লিখে দাও, সেটা কখনোই তোমার উদ্দীপক বা গল্পের সাথে সংশ্লিষ্টতা থাকবে না সেটার। সো তুমি যখন একটা জিনিস ব্যাখ্যা করতে যাবা, একটা যথার্থতা মূল্যায়ন করতে যাবা, তখন কখনোই তুমি বানায়া লিখলে কোনো লাভ হবে না। তো এই জন্য আমরা বেশি বেশি গল্পে ফোকাস করব, টেক্সট বই দেখব। টেক্সট বইয়ের গল্পটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি, গল্পের মূল ভাব যদি আমরা বুঝতে পারি, তাহলে সবসময় আমাদের জন্য গ ঘ সহ বাকি হোল সৃজনশীল প্রশ্নটা অ্যান্সার করা খুবই ইজি হবে আর কি। তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাই। ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলছে? ঘ নাম্বার প্রশ্নটাতে বলছে যে উদ্দীপকের বিক্রমশীল এবং অপরিচিতা গল্পের অনুপমের মামার মতো মানুষের হীন মানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল, আলোচনা করো। আচ্ছা, এই যে কর্নারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে জব 2022, তার মানে হচ্ছে যশোর বোর্ড 2022। যশোর বোর্ডে 2022 সালে এই প্রশ্নটাই আসছিল। তো যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, আমরা জানি যে আরো কিছু বোর্ড আছে যে বোর্ডের কোশ্চেনগুলো কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট হয়, বা হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকের হয়, ডিফিকাল্ট বলবো না, একটু ভিন্ন ধাঁচের হয় আর কি। তো সবসময় মনে রাখবা যে এই যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, ক্যারেট কলেজ, তারপরে ঢাকার কিছু ভালো ভালো স্কুল কলেজ, তারপরে হচ্ছে তোমার জিলা স্কুল, হ্যাঁ, এই যে এদের যে কোশ্চেনের প্যাটার্ন বা এদের যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, এইটাকে আমরা সবসময় ফোকাস করব। তার কারণ কি? কারণ সিকিউ কোশ্চেনের অ্যান্সার যখন আমরা করতে যাই, তখন আমরা দেখি যে বারবার ঘুরে ফিরে এই যে বোর্ডগুলোতে যে কোশ্চেনগুলো আসছে, এইগুলাই হয় রিপিট হয় অথবা মডিফাইড হয়। তো আমরা যদি এই বোর্ডের পাশাপাশি ওই জায়গাগুলোতে ফোকাস করি, তাহলে যে যখন মডিফিকেশনটা হয় কোশ্চেনের, তখন মডিফিকেশনের সাথে যে নতুন কিছু জিনিসপত্র অ্যাড হয়ে যায় ওই কোশ্চেনে, সেই ক্ষেত্রে আমাদের আর কোনো বিড়ম্বনা থাকবে না। তার কারণ কি? কারণ হচ্ছে ইউজুয়ালি ক্যারেট কলেজ, ঢাকার স্কুল কলেজগুলা এত সুন্দর চমৎকারভাবে হচ্ছে প্রশ্নগুলাকে নিয়ে আসে, ভিতর থেকে বের করে নিয়ে আসে, যে আমাদের আর কোনো গ্যাপ থাকে না। তো প্রশ্নটা আমরা আবার পড়ি যে উদ্দীপকের বিক্রমশীল এবং অপরিচিতা গল্পের অনুপমের মামার মতো মানুষের হীন মানসিকতার কারণেই কি হয়েছে? তৎকালীন সমাজে যৌতুক প্রথার মারাত্মক রূপ ধারণ করেছিল। যদিও এখানে বলা আছে তৎকালীন সমাজ, তৎকালীন সমাজ বলতে আসলে মূলত বোঝাইছে যে আগের যে আমাদের সোসাইটিটা ছিল সেই সোসাইটিতে। তবে এখন অবধি কিন্তু সমাজে থেকে এই যৌতুক প্রথা খুব যে কমছে এমন কিন্তু না। তো আমরা এটা উত্তরে যাই, সমাধানে। যে উদ্দীপকের বিক্রমশীল হচ্ছে লিটনশীলের বাবা, ওই যে ওই দুষ্টু ব্যক্তিটা, এবং অপরিচিতা গল্পের অনুপমের মামা মতো মানুষের হীন মানসিকতা, মার্ক করে রাখবো এই ওয়ার্ডটা, হীন মানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল, উক্তিটি যথার্থ। তো এই যে আমরা খেয়াল করবো যে ঘ নাম্বার প্রশ্ন যখন আমরা দেই, যখন ঘ নাম্বার প্রশ্নে এই টাইপের কোনো আসে আমাদের সামনে, যে কোনো একটা উক্তি, ডাবল ইনভার্টেড কমার ভিতরে কোনো একটা উক্তি আসে, তখন আমরা অবশ্যই মনে রাখবো যে এই যে দুটো ডাবল ইনভার্টেড কমা সবসময় আমাদের কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ এটা একটা উক্তি। আর উক্তির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ডাবল ইনভার্টেড কমাটা কিন্তু ম্যান্ডেটরি। সো তুমি যদি এইখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ না করো, তাহলে কিন্তু তোমার গোটা কোশ্চেনে এই উক্তিটা কিন্তু আসলে ভুল হিসাবে কাউন্ট হবে। সো অনেক ক্ষেত্রেই আমরা এই ছোট্ট জিনিসটা মিস করে যাই, দেখে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যায়। 1 নাম্বার কিন্তু কমে যেতে পারে এটার জন্য, যে কোনো সময় কমে যেতে পারে। সো 1 নাম্বার কিন্তু অনেক ম্যাটার করে। হ্যাঁ, তো এই যে আমরা দেখলাম যে যথার্থ উক্তিটি, এই জিনিসটাকে প্রথমে আমরা উপস্থাপন করব, এরপরে আমরা চলে যাব আমাদের মূল বক্তব্যে। মূল বক্তব্যে কি দেখতে পাচ্ছি? যে অনুপমের মামা যৌতুক লোভী চরিত্র। তিনি অনুপমের বিয়ের জন্য এমন একটি জুৎসই ঘর খুঁজছিলেন যেখানে না চাইলেও
অনেক টাকা যৌতুক পাওয়া যাবে। আমরা যদি গল্পে ফিরে যাই, অনুপমা মামা কি বলছিলেন? অনুপমা মামা বলছিলেন যে না, আমি কিন্তু কোনো ওরকম ধনী ব্যক্তি বা ধনাঢ্য ঘরে আমার ভাগিনার জন্য পাত্রী খুঁজতেছি না। তার কারণ কি, যে মেয়ে হবে এরকম, যে মেয়ে হচ্ছে আমাদের বসে থাকে, আমাদের কথা শুনে। কারণ যদি হচ্ছে এরকম ইয়া হয় যে বড়লোক ঘরের সন্তান, সে কি করবে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাক গলাইতে চাবে, কথা শুনতে চাবে না, মানে বসে থাকবে না। তো ওই জন্য সে একটা গরিব ঘরের পাত্রী খুঁজতেছিল, যেখানে গিয়া সে হচ্ছে কল্যাণীকে পায় আর কি। তো অনেক খোঁজাখুঁজির পর শম্ভুনাথ সেনের কন্যা কল্যাণীর সাথে মামা অনুপমের বিয়ে ঠিক করেন। বিয়ের দিন মেয়ের বাড়ি থেকে দেওয়া যৌতুকের গহনা নিয়ে অনুপমের মামা হীন মানসিকতার পরিচয় দেন। এই যে হীন মানসিকতার কথাটা আমি একটু আগে বলছি, যেটা মার্ক করে রাখতে হবে, তার কারণ কি, এই যে হীন মানসিকতার পরিচয়টা দেন, এটা কেন, কোন জায়গাটাতে, যখন সে এই যে গহনা নিয়ে অনুপমের মামা, যৌতুকের গহনা নিয়ে অনুপমের মামা হীন মানসিকতার পরিচয় দেন। গহনাগুলো আসল না নকল তা পরীক্ষা করার জন্য তিনি বিয়ে বাড়িতে স্যাকরা সঙ্গে নিয়ে যান। এইখানে কিন্তু উনি হীন মানসিকতার সাথে সাথে মানে খুবই একটা নিম্ন শ্রেণীর মানুষের চিন্তা ভাবনার একটা কাজ করছে, যে উনি অপমান করে ফেলছে একদম সরাসরি, শেখরা সাথে নিয়ে গেছে। তার মানে কি, শেখরা সাথে নিয়ে যাওয়া মানে কি, যে অবশ্যই হচ্ছে ওই বাড়ির যারা হচ্ছে যে স্বর্ণালঙ্কার দিতেছে, ওটাতে হয়তো বা কোনো খাদ আছে বা ওটাতে কোনো প্রবলেম আছে, ওটা যাচাই বাছাই করতে হবে, সবকিছু দেখে নিয়ে আসতে হবে, পরখ করে দেখতে হবে, না হিসাব তো মিলবে না। তো এটা কিন্তু খুবই বাজে। হ্যাঁ, কারণ আমি মেয়ে বিয়ে দিব, আমি আমার মেয়ের সাথে পণও দিব, আমি রাজি হয়েছি, আমি কি আমার মেয়ের ঘরে কখনো বাজে জিনিস দিব বা 2 নাম্বার জিনিস দিব, নকল জিনিস দিব? এটা যদি কোনো একটা বাবা শুনে, স্বাভাবিকভাবেই সেই বাবা অপমানিত বোধ করবে। সো শম্ভুনাথ সেনও তার ব্যতিক্রম না। তো উদ্দীপকের বিক্রমশীল তার সরকারি চাকরিজীবী ছেলে লিটন শীলের বধূ হিসাবে চন্দনাকে মেনে নিতে পারেনি বা চাননি। চন্দনা ও তার পরিবার নিম্ন মধ্যবিত্ত, মূল ফ্যাক্টটা কিন্তু এটাই। চন্দনা তার পরিবার নিম্ন মধ্যবিত্ত। এবার নিম্ন মধ্যবিত্ত পরিবারে যখন আপনি হচ্ছে সম্বন্ধ করতে যাবেন ভাই, তখন স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই সহায় সম্বল থাকবে না যে সব আপনাকে দিয়ে দিবে। এবং শহরতলিতে একটি পুরনো বাসায়, পুরনো ভাড়া বাসায় কি করে, বসবাস করে। তা আমরা জানি যে যারা সাধারণত আমাদের সমাজে ভাড়া বাসায় বসবাস করে থাকে, তাদের আর্থিক অবস্থা কিন্তু অতটাও ভালো থাকে না যে তারা হচ্ছে মেয়ের বিয়ের জন্য অনেক টাকা পণ দিতে পারবে। হ্যাঁ, তো এইখানেই হচ্ছে মানে এই যে আমাদের যে উদ্দীপকের লিটন শীলের বাবা, সে হচ্ছে খুবই নাখুশ হয়ে যায় আর কি। তাই তার কাছে চন্দনার শিক্ষা, চাকরি কিংবা সৌন্দর্য কোনোটাই গুরুত্ব বহন করে না। উদ্দীপকে কিন্তু আমরা দেখছি যে চন্দনা কিন্তু একজন শিক্ষিত নারী, সে দেখতেও সুন্দর, সে আবার হচ্ছে লিটন শীলের বন্ধু। তো তার মানে লিটন শীল তাকে অনেক দিন যাবতই চিনে। সো এই জিনিসগুলা, যে চন্দনার যে অনেক ইম্পর্টেন্ট যে মানে বৈশিষ্ট্য, এগুলা কিন্তু বিক্রমশীল মানে ও লিটন শীলের বাবা তার কাছে কিছুই না। ভাই, মেয়ে দেখতে কালো হোক আর মন্দ হোক, আমার টাকা যদি ভালো হয় তাহলে আমি রাজি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আসলে তো এইটার মাধ্যমে উনি কি করলো, ওই যে হীন মানসিকতার পরিচয় দিল, যেটা দিয়েছিল কে, অনুপমের মামা। তো উদ্দীপকের বিক্রমশীল আর অপরিচিতা গল্পের অনুপমের মামা দুইজনেই লোভী ও বৈষয়িক বিষয় সম্পর্কে অতিমাত্রায় সচেতন। এই যে লোভী ও বৈষয়িক বিষয় সম্পর্কে অতিমাত্রায় সচেতন। চন্দনা উচ্চশিক্ষিত, সুন্দরী এবং লিটনের ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বিক্রমশীল চন্দনার সাথে লিটনের বিয়ের বিষয়টি এগোতে চাননি। কারণ কি, কারণ চন্দনা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা নিম্ন মধ্যবিত্তের জীবন যাপন করে। অন্যদিকে অনুপমের মামা অনুপমের বিয়ের জন্য একটি জুৎসই ঘর খুঁজছিলেন। ধনীর কন্যারা মাথা উঁচু করে কথা বলবে বলে বড় ঘরে ভাগিনার বিয়ে দিতে চাননি তিনি। কিভাবে মিলে গেল? একটু আগে আমি বললাম যে অনুপমার মামা চান নাই যে ধনীর ঘরে কোনো মেয়ে নিয়ে আসতে। তার কারণ কি, ধনীর ঘরের মেয়ে আনলে যদি মামার অবাধ্য হয়, মামার কথা না শুনে, বা অনুপম কিছু একটা বললো সে শুনলো না, অনুপমের মায়ের উপর দিয়ে কথা বললো, এই রিস্কগুলো তো মামা কখনোই নিবে না। এই জন্য গরিব ঘরের খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, যাকে তার দরকার
যে টাকা দিবে। তো যেখানে না চাইলেও অনেক টাকা যৌতুক পাওয়া যাবে এবং কন্যা ও তার পরিবারও তাদের সম্ভ্রম দেখাবে। এই যে একটা শব্দ আসছে সম্ভ্রম, সম্ভ্রম শব্দের অর্থ কি? সম্ভ্রম খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আমরা এখানে দেখতেছি, যেটা মানে হচ্ছে তাদেরকে কি করবে, একটু তাদের সাথে একটু মাথা নিচু করে কথা বলবে, একটু তাদেরকে মানে রেসপেক্ট দিবে, সম্মান দিবে, সম্মান দিয়ে মাথা নিচু করে কথা বলবে যে ভাই আপনারা যা বলবেন তাই, আমার কোনো কথা নাই। হ্যাঁ, তো সম্ভ্রম দেখাবে এমন জায়গাতেই মামা অনুপমকে বিয়ে দিতে চান। মূলত এখানে যদি সম্ভ্রম সম্পর্কে আমরা বলি যে আনুগত্য, আনুগত্য শব্দটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। আনুগত্য মানে কি, যে যে হচ্ছে অনুগত আর কি, যে মানে বসে আছে আমার। তো এই যে আনুগত্য প্রকাশ করার যে ব্যাপারটা, এটাই আসলে অনুপমের মামা খুব করে চাইছে যে অনুপমের যে শ্বশুর বাড়ির পক্ষ হবে তারা খুব বেশি মানে আনুগত্য স্বীকার করবে তাদের কাছে। অর্থাৎ বিয়ে যেন যৌতুক আদায়ের মাধ্যম ছাড়া আর কিছুই না। কারণ কি, বিয়ে যৌতুক আদায়ের মাধ্যম ছাড়া আর কিছুই না। এই বিক্রমশীল কোনো বিষয়ই না, রেদার যৌতুক আছে কিনা, যদি যৌতুক ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে হচ্ছে ভাই আমি রাজি। সুতরাং বলা যায় বিক্রমশীল ও অনুপমের মামার মতো মানুষের হীন মানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল। তাহলে তৎকালীন সমাজে যৌতুক প্রথাটা কেন মারাত্মক রূপ ধারণ করেছিল? যদি কোথাও প্রশ্ন আসে তাহলে যদি এরকম হীন মানসিকতার কারণে অপশনে থাকে, অথবা যদি ক নাম্বার প্রশ্নে আসে তাহলে আমরা লিখবো কি, যে তৎকালীন সমাজে এই যে এই ধরনের মানুষ যারা যারা হচ্ছে বিক্রমশীল আর অনুপমের মামার মতো, তাদের বিক্রমশীল আর অনুপমের মামার মতো যারা, এই তাদের হীন মানসিকতার কারণেই হচ্ছে এই যে তৎকালীন সমাজে যৌতুক প্রথা হচ্ছে মারাত্মক রূপ ধারণ করেছিল। হ্যাঁ, তো আমাদের মূল বক্তব্য কিন্তু এইখানে একটা সোসাইটিতে বা একটা সমাজে একটা মেয়ে হচ্ছে কিভাবে মানে হচ্ছে আমাদের সমাজ এবং আমাদের পরিবার এবং আমাদের আশেপাশের মানুষের দ্বারা অপমানিত হয় বা হচ্ছে খাটো হয় বা হচ্ছে মানে ঘৃণার পাত্র হয় বা নেগলেক্টেড হয়, এই ব্যাপারগুলো হচ্ছে অপরিচিতা গল্পের মূল বক্তব্য। এবং অপরিচিত গল্পের শেষে আমরা কি দেখতে পাই? শেষে আমরা দেখতে পাই যে দেশ ও জাতির স্বার্থে কল্যাণী কি দেশের সেবায় এবং শিক্ষায় জন্য ব্রত হয়, এবং কল্যাণী কিন্তু পরবর্তীতে শেষ অংশে আমরা দেখতে পাই যে সে একটা সহজ স্বীকারোক্তির মাধ্যমে বলেও দেয় যে সে আসলে এখন হচ্ছে দেশের জন্য এবং দেশের নারীদের জাগরণের জন্য বিভিন্ন কাজে জড়িত আছে আর কি। তো এইখানে হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্নটা শেষ করে ফেললাম। তো আমি একবার একটু রিভাইজ করব যে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটাকে আমি আবার একটু রিভাইজ করতে চাই। কারণ হচ্ছে প্রশ্ন এক নাম্বারটা শেষ করে আসছি স্যার, দুই নাম্বারটা আছে, এখন এক নাম্বারটা ভুলে গেছি। এক নাম্বারে কি আলোচনা হয়েছে না হয়েছে দরকার নাই, এরকম হওয়া যাবে না। সবসময় আমরা মনে রাখবো যে আমরা একটা সিকিউ পড়বো, পড়ার পর আবার একবার রিভিশন দিব। তো আমরা প্রথমে কি দেখছিলাম, যে মা মরা ছোট মেয়ে লাবণী, লাবণীর সংসারের কথা দেখছিলাম, যেখানে হচ্ছে হারুন মিয়ার এক কথা যে সম্পূর্ণ টাকা যদি না পাই তাহলে ভাই আমি ছেলেকে বিয়ে দিব না। তো এইখানে আমরা কি দেখতে পাই, তাই কিন্তু আসছে শম্ভুনাথ শেখরার হাতে কি পরখ করতে দিয়েছিল। এক নম্বর প্রশ্ন, শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর বাবা, সে হচ্ছে শেখরার হাতে দিয়েছিল পরখ করার জন্য এক জোড়া ইয়ারিং। হ্যাঁ, এই ইয়ারিং এর গল্পটাতে যদি আমরা আসি, এই ইয়ারিংটা কে দিয়েছিল? মজার বিষয় হচ্ছে যে এই ইয়ারিংটা কিন্তু অনুপমের বাড়ির থেকে কল্যাণীকে দেওয়া হয়েছিল, যখন হচ্ছে কল্যাণীকে কি বলে এটা, কল্যাণীকে হচ্ছে আশীর্বাদ করতে আসা হয় হিন্দু বিয়েতে। এক মামা কে? এই অনুপমের মামা। এই অনুপমের মামা হচ্ছে খুবই একটা দুষ্টু লোক। যাকে এটা না লিখি, তো আমরা সবাই জানি যে অনুপমের মামা খুবই দুষ্টু লোক। তো এই দুষ্টু লোকটাই হচ্ছে ইয়ারিংটা দিছিল পরখ করার জন্য। কিন্তু তখন কি দেখা গেছে যে ইয়ারিংটা হচ্ছে একটা বিলেতি জিনিস, বিলেতি জিনিস, যেটার মধ্যে কোনো স্বর্ণের কোনো ছাপই নাই। তো তখন হচ্ছে এই শম্ভুনাথ সেন, উনি কি বলছিল, শম্ভুনাথ সেন তখন বলছিল যে এই ইয়ারিং জোড়া কিন্তু আপনারা আমাদেরকে দিছেন।
আপনাদের পক্ষ থেকে আসছিল। তো 2 নম্বর প্রশ্নটাতে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে বলতে কি বোঝানো হয়েছিল বলতে চাইছিল। তো এইখানে হচ্ছে তার যে মানে তার যে ক্ষোভ, তার যে এই যে হতবিহ্বল হয়ে পড়া ব্যাপারটা বিয়ের দিন অনুপমের ব্যক্তিত্বহীনতার যে পরিচয় পেয়ে সৌম্যনাথ সেন কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে দেওয়ার মতো অভাবনীয় কাণ্ডে অনেকটা হতবিহ্বল হয়ে অনুপম এই কথাটা বলে। অনুপম প্রতিবাদ করতে পারে নাই। অনুপম হচ্ছে কখনো প্রত্যাশাও করে নাই যে এইরকম হইতে পারে। হ্যাঁ, তো মানে এই জন্যই কি অনুপম মানে একদম হতভম্ব হয়ে গেছে যে আমি একমাত্র ব্যক্তি যে শালা বিয়ে করতে আসলাম কিন্তু মানে পারলাম না বিয়ে শেষ করতে, এটা কোনো কথা? তো সে খুব স্বাভাবিকভাবেই খুব হতবিহ্বল হয়ে গেছে। উদ্দীপকে পারভেজের বাবার কথাটা আমরা আসবো কোথায়, যে অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য লক্ষ্য করো। আমরা অনেকবার আলোচনা করছি বৈপরীত্য কোথাও কোন কোন জায়গা থেকে। বৈপরীত্য হচ্ছে এই যে গহনা যে পরীক্ষা করে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করে, এখানে কোনোভাবে অনুপম প্রতিবাদ করে না। আবার হচ্ছে একইভাবে এই এইখানে আমরা দেখতে পাই যে উদ্দীপকে কিন্তু পারভেজ ছেলেটা কিন্তু বিশাল প্রতিবাদী একটা যুবকের মতো আচরণ করে এবং সে বলে যে না আমি লাবণীকে ছাড়া বাড়ি ফিরবো না। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাই যে অনুপম চুপচাপ ছিল, অনুপম মানে ভয়েস রেজ করতে পারে নাই, বাট পারভেজ কিন্তু ভয়েস রেজ করতে পারছে। তো এই যে বৈপরীত্যগুলা, এই বৈপরীত্যগুলাই হচ্ছে আহ, খুব সুন্দর করে আমরা ফোকাস করে লিখবো আর কি। তো অপরিচিতা গল্পে যৌতুক প্রথার কারণে অপমানের দিকটি লক্ষ্য করা যায়। ঘ নম্বর প্রশ্নে কি বলছিল? ঘ নম্বর প্রশ্নে বলছিল যে আহ, এই যে অনুপমের মামা আর হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী এবং লাবণীরা অপমানিত হয় বা অপমানের শিকার হয়। সো এইখানে আমরা উত্তর করতে গিয়ে দেখছিলাম কি কি, যে অর্থলোভী অর্থ ও গহনা যৌতুক হিসাবে চান। তারপরে হচ্ছে আহ কল্যাণী কি হয়, মেয়েদের শিক্ষার ব্যাপারে ব্রত গ্রহণ করে। আর উদ্দীপকের লতিফ মিয়া তার মেয়ে লাবণীর জন্য যৌতুক দেওয়ার জন্য জমি বন্ধক টন্ধক রেখে হচ্ছে তারপরেও কোনোভাবেই এই ইয়ার বাবাকে কনভিন্স করতে পারে না, পারভেজের বাবাকে কনভিন্স করতে পারে না। তো উদ্দীপকের যে এই যে যৌতুক প্রথার কারণে লাবণী আর কল্যাণীকে অপমানিত হতে হয়, সেই বাস্তবতা আজও বিদ্যমান পুরুষতান্ত্রিক সমাজে। তো আমরা আলোচনা করছিলাম যে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যৌতুক এখনো টিকে আছে। হ্যাঁ, তো এই যে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যৌতুক টিকে থাকার যে বিষয়, এই যে কুৎসিত প্রথা এবং এই যে অমানবিক আচরণ, অর্থলোভী মানুষের যে অমানবিক আচরণ, এই সব জায়গা থেকেই কিন্তু আমরা বলতে পারি যে কি, যে অনুপমের মামা হারুনের মতো মানুষের কারণে আজও কল্যাণী এবং লাবণীরা অপমানের শিকার হয়। এই মন্তব্যটি যথার্থ। ঠিক আছে। তো পরের উদ্দীপকটা আমরা একটু আগেই জাস্ট বললাম যে লিটনের সম্পর্কে আমরা কি দেখছি, যে লিটনের সাথে যে চন্দনা তার বন্ধু, চন্দনার বন্ধুর সাথে যে উদ্দীপকটা আমরা দেখছি এইখানে, যে চন্দনা এমএ পাস করা সত্ত্বেও কি হয়, স্বল্প বেতনের জন্য বাবা মাকে সাথে নিয়ে শহরতলিতে একটা বাসায় পুরোনো বাসায় ভাড়া থাকেন। যার কারণে কি হয় যে মানে নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণে সে যৌতুকের টাকা পয়সা দিতে পারবে না, এটা ভেবেই লিটনের বাবা কি করে, লিটনের বাবা হচ্ছে তাদেরকে মানে মানে বলে যে মেয়ে দেখতে সুন্দর তবে এ বিয়ে হবে না। তো এইখানেই আমরা প্রশ্নে ফিরে আসবো একটু পরে। বিনু দাদা অনুপমের কেমন ভাই? পিস্তুত ভাই মানে ফুফাতো ভাই। তারপরে হচ্ছে মেয়ের চেয়ে বাপের খবরটাই তাহার কাছে গুরুত্বর কেন? হচ্ছে মেয়ে কি করে না করে, মেয়ে দেখতে সুন্দর না মেয়ে চাকরি করে সেটা কোনো বড় বিষয় না, বাবার টাকা আছে কিনা, কারণ যৌতুক লাগবে। তো এই হচ্ছে আমাদের আলোচনা। আর গ নাম্বার প্রশ্নটা আমরা খুব সুন্দরভাবে আলোচনা করছি, যে হচ্ছে ব্যক্তিত্বহীনতা আর পরিবারের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত যে নিতে পারে না, সেই দিকটিকে ইঙ্গিত করা হয়েছে। আর ঘ নাম্বার প্রশ্নেও আমরা দেখছি যে কি, উদ্দীপকের বিক্রমশীলের সাথে যে হীন মানসিকতার পরিচয়টা দিয়েছে, সেই হীন মানসিকতার দিক থেকেই এই মন্তব্যটা যথার্থ। কোন মন্তব্যটা? যে তৎকালীন সমাজে যৌতুক প্রথার মারাত্মক রূপ ধারণ করেছিল এই যে ব্যক্তি অনুপমের মামা মতো মানুষের কারণে, আর উদ্দীপকের বিক্রমশীলের মতো মানুষের কারণে। ঠিক আছে। তো
আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করতেছো। তো আমরা এখন পোলে চলে যাব। হ্যাঁ ভাই, স্কিপ করেন, পোলে যাব, পোলে যাব। হ্যাঁ পোলে যাব, অবশ্যই পোলে যাব। তো তোমরা একটু প্রস্তুত হও পোলের জন্য। আমি আশা করব যে আহ, হচ্ছে তোমরা পোলের জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবা। এখন হচ্ছে পোলটা আমরা শুরু করব। পোলের জন্য আমরা চেষ্টা করবো তোমাদেরকে এনাফ টাইম দেওয়ার জন্য। আর তোমরা সবাই যারা আজকে ক্লাসে উপস্থিত ছিলা তারা অবশ্যই অবশ্যই পোলের অ্যান্সার করবা। যেহেতু আমার প্রথম ক্লাস, তো আমি চাই যে কারা কারা আমার পোলের অ্যান্সারগুলো সঠিক দেয় সেটা হচ্ছে আমরা দেখব। ঠিক আছে? তো প্রশ্ন প্রশ্ন হচ্ছে, অপরিচিতা গল্পে বিবাহের প্রতি কার একটা বিশেষ মত আছে? অপরিচিতা গল্পে বিবাহের প্রতি কার একটা বিশেষ মত আছে? তো আমরা পোলের কোশ্চেন নেওয়া শুরু করব। অপশন হচ্ছে ক অনুপমের, খ বিনুদার, গ মামার, আর ঘ শম্ভুনাথের। ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, অপরিচিতা গল্পে বিবাহের প্রতি কার একটা বিশেষ মত আছে? অনুপমের, বিনুদার, মামার, নাকি শম্ভুনাথ সেনের? শেষ, আমরা পোলের অ্যান্সার নিয়ে নিছি। তো আমরা এখন উত্তরটা দেখব। উত্তরটা হচ্ছে গ মামার। হ্যাঁ, লিডার বোর্ড নওফি আক্তার নুসরাত প্রথম হয়েছে, জান্নাতুল নাইমা আখি আর বিচিত্র বাবু সরকার, তোমরা তিনজন টপ করেছে। থ্যাংক ইউ তোমাদেরকে। এবং আমাদের কিন্তু আজকে পোলে 15টা অ্যান্সার মানে কোশ্চেন আসতেছে, এবং আমি আশা করবো যে এই যে লিডার বোর্ডে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হলা তারা অবশ্যই 15টার মধ্যে ম্যাক্সিমাম গুলাতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবা প্লিজ। ঠিক আছে? আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খুবই সহজ। অনুপমের বাবার পেশা কি ছিল? যারা অপরিচিতা ক্লাসটা করেছো মেহেদি ভাইয়ের, তারা অবশ্যই অবশ্যই জানো যে অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশাটা প্রথমেই আলোচনা করা হয়েছিল। মনে আছে? অবশ্যই অবশ্যই এটা অ্যান্সার করতে হবে, এবং আমি আশা করব সবাই পারবে এটা। হ্যাঁ, সবাইকে কিন্তু পারতে হবে এটা। প্রশ্ন হচ্ছে, অনুপমের বাবার পেশা কি ছিল? ক হচ্ছে শিক্ষক, খ হচ্ছে ডাক্তার, গ হচ্ছে ব্যবসা, ঘ হচ্ছে ওকালতি। উম, দ্রুত দ্রুত সবাই অ্যান্সার করে ফেলি। তো স্টপ পোল কোশ্চেন। আমরা এটার অ্যান্সারটা দেখবো। কিছু মানুষ এখনো অ্যান্সার দাও নাই, দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত অ্যান্সার দিয়ে দাও, শেষ করে দিব কিন্তু পোল। সো শেষ, সময় শেষ। আমরা আগে অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা হচ্ছে ওকালতি। ওকালতি মানে লয়ার ছিলেন। আবরার আহমেদ চৌধুরী, এমডি আসিফ হোসাইন আর রিদওয়ান হোসাইন রিশাদ, তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ। নুসরাতের নাম আমি এখনো দেখতে পাচ্ছি চতুর্থতে, কিন্তু নুসরাত আরো ভালো করতে হবে, তুমি কিন্তু আগের বার ভালো করছিলা। তো পরের প্রশ্নতে যাই আমরা। বড় প্রশ্ন, অনেক বড় একটা প্রশ্ন আসছে। মন্দ নয় হে খাঁটি সোনা বটে বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? মন্দ নয় হে খাঁটি সোনা বটে বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ক নাম্বার অপশন হচ্ছে কল্যাণীর বিয়ের অলংকার, যৌতুকের পরিমাণ, কল্যাণীর রূপ ও সৌন্দর্য, আর ঘ নাম্বারে কি বলছে? অনুপমের চরিত্র। কল্যাণীর বিয়ের অলংকার, যৌতুকের পরিমাণ,
কল্যাণীর রূপ ও সৌন্দর্য, অনুপমের চরিত্র। শেষ। আমরা অ্যান্সারটা দেখব। অ্যান্সারটা হচ্ছে কল্যাণীর বিয়ের অলংকার। কংগ্রেচুলেশন আবরার হোসেন চৌধুরী, আসিফ হোসাইন, তোমরা আবার লিডার বোর্ডে ধরে রাখতে পারছো। আর বিচিত্র বাবু সরকার, তুমি আবার ফিরে আসছো, থ্যাংক ইউ। সো আমরা এরপরের প্রশ্নে চলে যাব। শম্ভুনাথ সেন কেন পশ্চিমে গিয়ে বসবাস করেছিলেন? কেন কেন শম্ভুনাথ সেন পশ্চিমে গিয়ে বসবাস করেছিলেন? কে এই শম্ভুনাথ সেন? শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর বাবা। তো প্রশ্নের অপশন কি কি? অপশনগুলো হচ্ছে বিলাসিতা পরিহার করার জন্য, খতে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য, গতে দেখতে পাচ্ছি নিজের দীনতা আড়াল করার জন্য, আর ঘতে দেখতে পাচ্ছি চাকুরি বদল হওয়ার কারণে। শম্ভুনাথ সেন কেন পশ্চিমে গিয়ে বসবাস করেছিলেন? বিলাসিতা পরিহার করার জন্য, স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য, নিজের দীনতা আড়াল করার জন্য, চাকুরি বদলি হওয়ার কারণে। সবাই অ্যান্সার দিয়ে দাও। শেষ। আমরা দেখি নিজের দীনতা আড়াল করার জন্য। দীনতা শব্দটা মানে কি বলতো? দীনতা মানে হচ্ছে এই যে সে তার যে অবস্থাটা খারাপ, সে যে দুস্থ বা মধ্যবিত্ত, এইটাকেই দীনতা বলা হয় আর কি। আবরার হোসেন চৌধুরী, নাজমিনুল ইসলাম নাহিদ আর বিচিত্র বাবু সরকার। আবার বিচিত্র বাবু সরকার আর আবরার, তোমরা ধরে রাখতে পারছো, কংগ্রাচুলেশন, এটা কিপ ইট আপ। 5 নাম্বার প্রশ্ন, অনুপমের মামা শেখরা ডেকেছিলেন কেন? শেখরা মানে কি? শেখরা হচ্ছে ওই যে ব্যক্তিটা পরখ করে দেখে। অপশন এ তে বলা আছে যে গহনা নিয়ে যেতে, গহনা যাচাই করতে, গতে আছে কন্যার বাবাকে অপমান করতে, ঘতে হচ্ছে ভুলে ভুলে নিয়ে গেছে কিনা। তো অ্যান্সার করে দাও, অ্যান্সার করে দাও। শেষ। এটার জন্য বেশি সময় দেওয়া যাবে না, খুবই সহজ, খুবই সহজ। প্রশ্নের উত্তরটা হচ্ছে গহনা যাচাই করতে। কারণ শেখরার কাজ কি? শেখরার কাজ হচ্ছে গহনা চাপ দিয়ে ধরে দেখা। নাইম ইসলাম উঠে আসছে, রিয়াদ হাসান আর তাহমিদ লিরি, তোমরা দুজন তিনজন আছো টপার হিসাবে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরেরটাতে আবার চলে যাই। আসর জমাতে অদ্বিতীয় কে? দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো। এইটা কিন্তু একদম উল্লেখ করা আছে লাইনটা একদম, আসর জমাতে অদ্বিতীয় এ, এইভাবে লেখা আছে। অপশন কি? অনুপম, কল্যাণী, বিনু দাদা না হরিশ? এটা একদম টেক্সট বইয়ে সরাসরি লেখা আছে যে আসর জমাতে অদ্বিতীয় কে। শেষ, সময় দিব না, এটা খুবই ইজি। উত্তরটা হচ্ছে হরিশ। খুবই রসিক মানুষ হরিশ। নাইম ইসলাম, রিয়াদ হাসান, তাহমিদ লিরি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আবার ধরে রাখছো। বাকিরা কোথায় কোথায় চলে গেলা? যারা একটু আগে ফার্স্ট সেকেন্ড হচ্ছিল তারা ফিরে আসো, কাম ব্যাক করো। 7 নাম্বার প্রশ্ন, অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? এটা আমি আজকের ক্লাসেও বলছি কিন্তু, যে কে আশীর্বাদ করতে গেছিল, এবং একটা হিন্ট দেই, সে চমৎকারকে চমৎকার বলে না, চলনসই বলে। অপশন হরিশ, ক, খতে হচ্ছে মামা, গতে হচ্ছে বিনু, ঘতে হচ্ছে মা। কে? শেষ, সময় দিব না, এটা আমি আজকে ক্লাসেই বলছি। সঠিক উত্তরটা আমরা দেখি। সঠিক উত্তরটা হচ্ছে বিনু। এটা কিন্তু খুবই সহজ ছিল। হ্যাঁ, আমরা একটু দেখবো যে কারা কারা আসছে লিডার বোর্ডে। ও লিডার বোর্ডে তো মানে জ্যাম লেগে গেছে, সবাই মনে হয় সঠিক উত্তর দিয়ে দিছে। ও আবার নাইম ইসলাম, নাজমুল ইসলাম, নাজমিনুল ইসলাম নাহিদ আর তাহমিদ লিরি, কংগ্রাচুলেশনস। 8 নাম্বার প্রশ্ন, মামার মন ভারী হলো কেন? কেন মামার মন ভারী হলো? অপশন এতে আছে মেয়ের বয়স কম বলে, পনের অঙ্ক সামান্য বলে, মেয়ের শিক্ষা কম বলে, নাকি মেয়ের বয়স কম বলে। দুইটা জায়গায় কম দেখতে পাচ্ছি, তিনটা জায়গায় কম দেখতে পাচ্ছি, না না সরি, লাস্টেরটা হচ্ছে মেয়ের বয়স বেশি বলে। দুঃখিত, দুইটা জায়গায় কম দেখতে পাচ্ছি, একটা জায়গায় বেশি দেখতে পাচ্ছি, সামান্য মানেও কম। আবার প্রশ্নটা করি, মামার মন ভারী হলো কেন? মেয়ের বয়স কম বলে, পনের অঙ্ক সামান্য বলে, মেয়ের শিক্ষা কম বলে, মেয়ের বয়স বেশি বলে। শেষ। সঠিক উত্তর হচ্ছে মেয়ের বয়স বেশি বলে। কেউ কি বলতে পারবা যে কত ছিল মেয়ের বয়স?
আচ্ছা আমি বলে দিই, মেয়ের বয়স ছিল 15। এই 15 বয়সটা খুবই কম। আমাদের কাছে তো মানে খুবই কম, কিন্তু ওখানে অনেক বেশি। মামার কাছে মামা খুব মন খারাপ করছিল। 15, আল্লাহ, 15 বছর বয়সে তো বাচ্চা টাচ্চা হয়ে যাবে। আচ্ছা, আমি বিবাহ করিব না বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আসবেই, ধরে নাও যে এটা বোর্ডে আসতেই পারে, যে কোনো বোর্ডে আসতেই পারে এটা। এবং এটা খুবই কনফিউজিং কোশ্চেন, কিন্তু অনেক জায়গায় আমরা এই প্রশ্নটা কিন্তু ভুল উত্তরে দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা, অপশন কি? ক হচ্ছে অভিমান, খ হচ্ছে প্রতিজ্ঞা, গ হচ্ছে রাগ ও ক্ষোভ, ঘ হচ্ছে প্রতিবাদ। খুবই কনফিউজিং কোশ্চেন কিন্তু এটা, এবং খুবই কনফিউজিং হচ্ছে অপশনগুলো। অভিমানও হইতে পারে, প্রতিজ্ঞাও হইতে পারে, রাগ ও ক্ষোভও হইতে পারে, প্রতিবাদও হইতে পারে। সো দ্রুত দ্রুত অ্যান্সার দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও। অপশন হচ্ছে প্রতিবাদ। 5টা। তো অপশন হচ্ছে প্রতিবাদ। মনে রাখবো যে প্রতিজ্ঞা হবে না, রাগ ও ক্ষোভ হবে না। অনেকেই বলতে পারে প্রতিজ্ঞা। তো বিচিত্র বাবু সরকার, নাইম ইসলাম, আর হচ্ছে রিদওয়ান হোসেন রিশাদ। থ্যাংক ইউ। পরের প্রশ্নে যাই আমরা, যে অনুপমের কাছে চিরকাল বড় সত্য কি? এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বেশি সময় দিব না, কারণ এটা ডিরেক্ট লেখা আছে টেক্সটের মধ্যে। সো দ্রুত অ্যান্সার দিয়ে দাও। শেষ শেষ। অ্যান্সারটা হচ্ছে গলার স্বর। কার গলার স্বর? কল্যাণীর গলার স্বর। কোথায়? ওই যে স্টেশনে যখন কল্যাণী বলছিল যে জায়গা আছে। ফাহমিদা, থ্যাংক ইউ। আসিফ হোসেন, প্রমিত, ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, এই 10টা কোশ্চেন আমরা লিডার বোর্ড চেক করলাম। এখন আর আমরা যে কোশ্চেনগুলো আছে এইগুলো আমরা পোল হিসাবে নিচ্ছি না। এই বাকি কোশ্চেনগুলো তোমাদের জন্য HW। ঠিক আছে? তোমরা আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটার মধ্যে সবাই 5টা স্ক্রিনশট সহ 5টা স্ক্রিনশটের অ্যান্সার কিন্তু পোস্ট করবা। ঠিক আছে? আমরা কালকে আমি তোমাদেরকে অ্যান্সারগুলোকে চেক করে করে আউট অফ 5-এ মার্কিং করবো, দেখবো যে কারা কারা 5 আউট অফ 5 পায়। ঠিক আছে? একটু একটু করে সময় দিব, তোমরা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিবা এই জিনিসগুলোর। হ্যাঁ, স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো? বই, ব্যাগ, ক্যামেরা, চশমা। হরিশ কোথায় কাজ করতো? সো হরিশ কোথায় কাজ করতো? কলকাতায়, আন্দামানে, রাজপুরে, কানপুরে। স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। অনেকে বলতেছে ডি, অনেকে বলতেছে ডি। এগুলো আমি কালকে দেখবো। কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল কে? হরিশ, কল্যাণী, মামা, নাকি বিরুদা? আজকে দেখবো না, দেখাবো না, কালকে দেখাবো। কোনটি মকরমুখা ছিল? কোনটি মকরমুখা ছিল? নূপুর, আংটি, লকেট, নাকি বালা? অনেকেই কমেন্টে অ্যান্সার করতেছে, অনেকেই সঠিক উত্তর দিতেছে, কিন্তু এগুলো আজকে দেখবো না, দেখতে দিব না। বেহাই সম্প্রদায় আর যাই হোক, কি থাকা দোষের? কি? প্রতিপত্তি, সম্মান, আত্মমর্যাদা, নাকি তেজ? বেহাই সম্প্রদায়ের কি থাকা যাবে না? এটা কালকে দেখবো যে বেহাই সম্প্রদায়ের কি থাকা যাবে না। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আমি আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে। একটু কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো এই মানুষটার প্রথম ক্লাস। সো সবাই একটু ভালো ভালো কমেন্ট করি প্লিজ। আমি আসবো ইনশাল্লাহ আবার তোমাদের সাথে ক্লাস করতে। তোমাদের হচ্ছে নেক্সট কিছু ক্লাসে হয়তোবা আমাকে দেখতে পারবা আশা করি। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবা। আর তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাক্টিভলি পোস্ট করবা। বাংলার যত যত কোয়েরিজ আছে এই ভাই আছে তোমার জন্য।
বাংলার সব কিছু সমাধান করে দেওয়ার জন্য। এবং বাংলাকে যদি কেউ বোরিং বলে তাহলে ওকে ধরে এনে শিখতে দেখাই দিব যে বাংলাকে কি মজা করে পড়ানো যায়, বা হচ্ছে বাংলাকে কি সুন্দর করে হচ্ছে বোরিং জায়গা থেকে সুন্দর জায়গায় কনভার্ট করা যায়। এবং বাংলা খুবই চমৎকার একটা সাবজেক্ট। তো আমি আশা করব তোমাদের নেক্সট সময়ের সব কোয়েরিজগুলো সলভ করার জন্য। এবং অবশ্যই গ্রুপে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, কারণ নেক্সট থেকে কিন্তু বাংলার রেগুলার আমরা একটা করে কোয়েশ্চেন দিয়ে দিব, যেটা হচ্ছে তোমরা হচ্ছে অ্যান্সার করবে। এবং কোশ্চেনগুলো কোথা থেকে আসবে? অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক এবং বুয়েট এবং মেডিকেলের যেই কোশ্চেনগুলো আমাদের বাংলা থেকে আসে, বা বাংলা যেই সকল পরীক্ষাতে ইনক্লুডেড আছে সেইখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এইচএসসি লেভেলের তোমাদের জন্য নিয়ে আসব খুব দ্রুতই। সো তোমরা রেডি থাকো এবং গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবা। থ্যাংক ইউ। আজকের মতো শেষ। শিখবো, জিতবো।